গতকালকে ওইখানে একটা মানে কি বলে কোভ নাম করে একটা ওইখানে একটা রেস্টুরেন্ট প্লেসের মতন ওখানে বসছিলাম। দুপুরবেলাতে গেছিলাম তো এসির বাইরে এসির যে ইয়েগুলো ফ্যান বসানো মারাত্মক সাউন্ড হচ্ছিল। তো আমি চেষ্টা করছি একটু নয়েজ রিডাকশন করার জন্য, কিন্তু আসলে সুবিধা হয়নি। তো যাই হোক, নতুন আলাদা একটা প্লেসে আসছি, কিন্তু এখন পাখি টাখির ডাক অনেক বেশি। আমার কথা আশা করি আপনারা শুনতে পারবেন। তো যে বিষয়ে আজকে আলোচনা করার জন্য বাইরে আসছি সেটা হলো আপনার অনেকের মনে এখন সন্দেহ যে যেহেতু বাইরে আন্ডার দ্য টেবল কোনো কাজ করার সুযোগ নেই, তাহলে ইউনিভার্সিটিতে যদি কোনো স্কলারশিপ না পেয়ে থাকেন তবুও ভিসার জন্য দাঁড়াবেন কিনা, অথবা আপনার ফান্ডিং আছে কিছুটা, তা এখানে এসে আপনি টিকতে পারবেন কিনা। তো এগুলো আপনার নিজেদের বিষয় যে ভিসার জন্য যাবেন কি যাবেন না। কিন্তু আমি যেটা আজকে বলবো সেটা হলো আপনাদের এখানে প্রতি মাসে লিভিং এক্সপেন্সেস কত। আপনার যাদের কোনো ফান্ডিং নাই বা সীমিত ফান্ডিং আছে সেখানে আপনার টিউশন ফিস কত সেটা I-20তে লেখা থাকে, আর লিভিং এক্সপেন্সটাও আলাদা করে লেখা থাকে। তো আপনি ওই জিনিস হিসাব করে দেখবেন যে কতখানি আপনার টিউশন ফিস, সেটা তো আপনার না দিয়ে কোনো উপায় নেই, সেটা দেওয়াই লাগবে। সেইটুকু আপনি পরবর্তীতে অ্যাড করে নেবেন। তো আমি যেটা বলতেছি সেটা হলো শুধু লিভিং এক্সপেন্সেস। প্রথমে বলি যেটা রেন্ট আপনাকে দেওয়াই লাগবে। তো আমার এখানে রেন্ট ধরেন $470। তো আপনি ধরেন আপনার ভাড়ার জন্য $500 লাগবে প্রতি মাসে। যদি বাইরে থাকার মতন ওইরকম সিস্টেম হতো যে আরও কম টাকায়, তাহলে আমি সেটা করতাম। কিন্তু আবার আরেকটা বিষয় হলো, বাইরে থাকতে গেলে আমাকে বাস ভাড়া করে প্রতি দিনে এখানে ক্লাসে আসা লাগতো। তারপরে আমার অফিস ডিউটি আছে। এইগুলো ভেবে টেবে মনে হলো ওই যে কষ্ট, যে পরিশ্রম, ওর থেকে কিছু টাকা বেশি দিয়ে ক্যাম্পাসেই থাকি। তো আপনি আপনাদের সুবিধা বুঝে তারপরে সেই কাজ করবেন, হিসাব করবেন আর কি, একটু লিখে নিয়েন যে আপনার কত ডলার কি খরচ হয়। এরপরে গ্রোসারিজ, আমি আমার কথা বলতেছি, আমি তো অন্য কোনো কিছু, এমনকি কোকাকোলাও কিনি না, কোনো কিছুই আমি কিনি না। তো সে সাধারণ যে জিনিসগুলো, চাল ডাল সবজি তরকারি, এখানে মাংসের দাম কম, তার থেকে সবজির দাম আরও বেশি, তার থেকে আরও বেশি দাম হলো মাছের। তো 1 কেজি মাছের দাম 2000 টাকা 3000 টাকাও পড়ে যায়। এগুলো মাছ কেউ কিনে না, আমি এ পর্যন্ত মাছ কিনতে কেউ দেখি নাই। কেউ আসে, আমাদের এখানে লেক আছে, সেখানে ধরতে যায়। তো এইগুলো হিসাব বাদ দিয়ে, মানে অন্যান্য যে এক্সট্রা খাবার, এই জিনিসগুলো বাদ দিয়ে যে সাধারণ একদম সারভাইভ করার মতন যে খাবার, সেইটা কিনলেই আমার তাতে প্রতি সপ্তাহে $40 থেকে $45 করে লাগে। তো সেই ক্ষেত্রে ধরেন 4 সপ্তাহ আপনার $180 থেকে $200 মতন আপনার যেতে পারে। এটা প্রত্যেক এলাকায় সেলস ট্যাক্স আছে, সে মানে প্রত্যেক স্টেটে সেই ট্যাক্স কোন স্টেটে বেশি কোন স্টেটে কম, সেই অনুযায়ীও কিছুটা কম বেশি দামের তারতম্য হয় আর কি। তো 500 + 200 $700, এটা হলো আপনার প্রতি মাসের শুধু থাকা আর খাওয়া। এর সঙ্গে যদি আপনার কোনো আলাদা কোনো কিছু থেকে থাকে, ইউনিভার্সিটির একাডেমিক কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস, যেমন আমার জন্য আমাকে ফিল্ম বানায় দিতে হয়, আপনার জন্য আপনার কোনো আলাদা প্রেজেন্টেশন বা এটা ওটা যদি কোনো কিছু থেকে থাকে, সেই ক্ষেত্রে যদি ধরেন $50 পকেট থেকে এক্সট্রা দিতে হয়, সেটা তো দেওয়া লাগবে। আমেরিকাতে আসার পরে আমরা সব থেকে খুঁজি কি সস্তায় কোন সিম কার্ড পাওয়া যাবে। তো এখানে সিম কার্ড বলতে সিম কার্ডের জন্য আলাদা কোনো দাম রাখে না, কিন্তু ওই সিম কার্ড চালু রাখার জন্য প্রত্যেক মাসে আমাকে একটা ফি দিতে হয়। তো এইখানে যেটা সব থেকে সস্তা সেটা হলো মিন্ট মোবাইল নাম করে, রায়ান রেনল্ডস হচ্ছে ওইটার মনে হয় অ্যাম্বাসেডর, যাই হোক, সে অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ওই ডেডপুল সিনেমার অ্যাক্টর। তো সেইটা সব থেকে কম টাকায় মান্থলি যে আমাদের ফি দিতে হয় সেটা হলো $15। তো কিন্তু এটা প্রতি মাসে মাসে কিনতে পারবেন না, আপনাকে কিনতে হবে একবারে, পুরো বছরেরটা। তো 1 বছরেরটা যদি কেনেন তাহলে পড়বে $15 করে প্রতি মাসে। যদি 6 মাসেরটা কেনেন তাহলে পড়বে $20 বা $18 করে প্রতি মাসে। আরেকটা বিষয়, প্রত্যেক সেমিস্টারে ভর্তি হওয়ার সময় কিছু রেজিস্ট্রেশন ফি, যদি আপনার 100%, এবার বলি 100% যাদের ওয়েভার, যাদের নাই ওয়েভার তারা তাদের মতন হিসাব করে নেবেন। 100% ওয়েভার বা স্কলারশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ কোনো কিছু থাকার পরেও কতগুলো ফি যেগুলো দিতেই হয়। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি $150, এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম থাকতে পারে, এই ফিগুলো দিতে হয়। আর কিছু বিষয় আছে, হেলথ ইন্স্যুরেন্স, যেটা আপনাকে প্রত্যেক বয়স অনুযায়ী আবার এগুলো ডিফারেন্ট হয়। যদি কারো বয়স যদি 25-এর কম হয় তাদের হেলথ ইন্স্যুরেন্স কম, যদি কারো বয়স 25 থেকে 30-এর মধ্যে হয় তার থেকে আর একটু বেশি, যদি কারো 30-এর থেকে বেশি হয় তাহলে তাদের জন্য আরও বেশি। তো হেলথ ইন্স্যুরেন্স আমি এখানে 25 থেকে 30-এর মধ্যে যারা, তারা মনে হয় $54 বা $55 বা $60 করে দেয় প্রতি মাসে। হেলথ ইন্স্যুরেন্স ফি দিতেই হয়।
এরপরে যারা 30-এর উপরে তাদের জন্য দিতে হবে $90 না $94 প্রতি মাসে, এরকম $94 বা $98 প্রতি মাসে। আবার এই ফি যখন দিবেন তখন আবার একটা ট্যাক্স টুক্স ওরা কেটে নেয়। সেই সব কিছু হিসাব করে দেখেন যে প্রতি মাসে 30-এর উপরে যারা তাদের প্রায় $100 করে চলে যায় হেলথ ইন্স্যুরেন্সে। তাহলে 800 প্লাস 100 $900 এটা। এরপরে রেজিস্ট্রেশন ফিটি যেগুলো, এগুলো মিলাইয়ে ধরলাম $900 করে প্রতি মাসে আপনার এর পিছনে খরচ। আর এই ছাড়া আমার মনে হয় না যে কিছু মানে এক্সট্রা আপনার কোনো এই ধরনের খরচ আছে। তো এইটুকুই মূলত আপনার না দিয়ে কোনো উপায় নেই, এগুলো ডকুমেন্টেড, তো এগুলো আপনাকে দিতেই হবে। হেলথ ইন্স্যুরেন্স আমরা যেখান থেকে করি, যে কথাগুলো আমি প্রাইসটা যেটা বললাম সেটা হলো ISO হেলথ ইন্স্যুরেন্স। এটা শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যে, তারাই শুধু এটা ক্লেম করতে পারে। তো এইটা আমরা নিই সব থেকে সস্তা বলে এটা আমরা নিই। ইউনিভার্সিটি যেটা আমাদের কাছ থেকে চাই, ইউনিভার্সিটির সঙ্গে আরেকটা হেলথ ইন্স্যুরেন্সের ডিল আছে, সেটা যারা করে সেটার প্রাইস এর থেকে আরও প্রায় ডবল। তো এটা বড়ই একটা ভয়ঙ্কর বিষয় আর কি। তাই এই হলো আপনার, তাহলে কি বুঝাইলাম, $900 হলো আপনার প্রতি মাসের এক্সপেন্স। আর যাদের কোনো ধরনের ওয়েভার নাই বা যাদের কোনো ধরনের জব নাই, অন্যান্য কোনো ফ্যাসিলিটি নাই, তাহলে তারা অ্যাড করবেন এর সঙ্গে আপনাদের প্রতি বছরে তাহলে আপনার কত করে লাগতেছে আপনার টিউশন ফিস। তো যদি কারো হয়ে থাকে $10,000 বা ধরেন সব থেকে কম কত মাস্টার্সের জন্য মনে হয় $8,000 নিচে কেউ হয়তো টিউশন ফিস দিতে পারবে না। তো $8,000 প্রতি যদি প্রতি 9 মাসে হয়, তাহলে প্রতি মাসে আপনার $900, আবার বছরে আপনার 9 মাসে হচ্ছে $8,000 দিতে হচ্ছে পড়াশোনার জন্যে। সেই ক্ষেত্রে হিসাব করে দেখেন যে প্রত্যেক মাসে আপনার প্রায় $2,000 করে লাগে শুধু পড়াশোনা বা সারভাইভ করার জন্য। তো এই টাকা আপনি জোগাড় করতে পারবেন কি না, সেইটা যদি আপনি ব্যবস্থা করতে পারেন তাহলে এইখানে আসবেন, ভালোভাবে থাকতে পারবেন। আর যদি সেইটা আপনার ব্যবস্থা না হয় তাহলে তো ভাই মুশকিল। তা ভিসার জন্যে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, এখন নিজেরা এটা বিচার করে দেখেন। যাদের 100 মানে একটা জব আছে, 100% ওয়েভার দিয়ে তাকে আরও স্টাইপেন্ড দিবে, তাদের জন্য সাধারণত ওই রকম কষ্ট হয় না, মোটামুটি এখানে টিকে চলতে থাকতে পারে। আমি আমার তরফ থেকে এই লিভিং এক্সপেন্সেসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থেকে থাকে বলবেন। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সঙ্গে যদি আপনাদের বাচ্চারা বা সঙ্গে যদি একজন ওয়াইফ কেউ একটা থাকে, তাহলে তাদের তো খরচ আরও অনেক বেশি। আর যদি এখানে এসে যদি কেউ মনে করেন যে একটা গাড়ি কিনবেন, সেই কথা আমি আগের দিনও বলছিলাম যে গাড়ি কিনলেন, কেনার টাকা যদি আপনার থাকে তো ভালো, তার সঙ্গে আবার ইন্স্যুরেন্সের একটা বিষয় আছে। প্রত্যেক মাসে মাসে $150 বা তার থেকে বেশি আবার ইন্স্যুরেন্সও দিতে হয়। আবার এই কি বলে, গাড়ি রেজিস্ট্রেশন করে রাখতে হয়, সম্ভবত $30 বা এরকম কোনো একটা কিছু লাগে, মাসে না, এটা মনে হয় বছরে একবার এরকম কোনো একটা কিছু করতে হয়। আমার ঠিক জানা নাই এইভাবে, আমার গাড়ি নাই ভাই। তো এখন হিসাব নিকাশ আপনারা করে দেখেন। ঠিক আছে, ভালো থাকবেন। আমি পরে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে করে রাখেন, পরে আবার কোনো ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।